নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুতেই যেরকমটা বলে থাকি, মতামত সাবস্ক্রাইব করুন, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, দেখুন, কমেন্ট করুন, শেয়ার করুন, মানুষজনকে বলুন, আর যদি সম্ভব হয় তাহলে আমাদের সদস্যপদ নেবেন। সদস্যপদ নিলে আমাদের খানিকটা সুবিধে হয়। সদস্যপদ নেওয়া বা না নেওয়ার সঙ্গে অনুষ্ঠান দেখা বা না দেখার কোনো সম্পর্ক নেই, মানে যারা সদস্য হবেন না তারাও অনুষ্ঠান একইভাবে দেখতে পাবেন। এবারে আমাদের অনুষ্ঠানে আসি। আজকে আমাদের শীর্ষক লুট হয়ে গেছে রামের জন্মভূমি। বলা হয়েছিল দ্বিতীয় স্বাধীনতা এসেছে, বলা হয়েছিল হিন্দু মানুষজনের আস্থার কথা, বিশ্বাসের কথা, বলা হয়েছিল এক নতুন ভারতের সূচনার কথা। কিন্তু কেউ কি জানতো অযোধ্যা মন্দির রায় ঘোষণার পরদিন থেকেই পরিকল্পিত লুট হয়ে চলেছে সেই মন্দিরকে ঘিরে। 6 ডিসেম্বর এক ঐতিহাসিক মনুমেন্ট ভাঙা হলো চোখের সামনে। দুনিয়া দেখলো, দেশের মানুষজন দেখলেন, পড়লেন, জানলেন। কারা সেদিন করসেবার ডাক দিয়েছিল তা সবার জানা, কারা সেদিন নেতৃত্বে ছিলেন তাও সবার জানা। সেই নেতাদের চোখের সামনে এক প্রাচীন ঐতিহাসিক মনুমেন্ট ভাঙা হলো, স্লোগান উঠল এক ধাক্কা और दो। নেতা নেত্রীরা আবেগে একে অন্যকে জড়িয়ে ধরলেন। কোনো রেজিস্ট্যান্স নেই, পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। 6 ডিসেম্বর 1992 যে ঘটনা ঘটেছিল তা নিয়ে 2টো মামলা হয়েছিল ওই দিনেই। বহুদিন পরে যখন তার রায় দেওয়া হলো তখন জানা গেল, মানে লাড্ডু বিতরণ হলো, কেউ দোষী নয়, কেউ ভাঙেনি, কারোর নামে কোনো অভিযোগ প্রমাণিত নয়। লাড্ডু বিতরণ করা হলো, এবার জয় শ্রীরাম ধ্বনি প্রতিধ্বনিত হলো দিকে দিগন্তরে। এরপরে সর্বোচ্চ আদালত জানালো 49 মসজিদে রামলালা বসানোটা বেআইনি এবং অন্যায় ছিল। মসজিদে ভেতরে রামলালার মূর্তি বসানো হয়েছিল, সেটা বেআইনি এবং অন্যায় ছিল। এটা কে বলছে? সুপ্রিম কোর্ট বলছে। 2 নম্বর, 92 বাবরি মসজিদ ভাঙাটা বেআইনি এবং অন্যায় ছিল, এটাও সুপ্রিম কোর্ট বলছে। 3 নম্বর, কিন্তু বিতর্কিত জমিতে মন্দির তৈরি হবে, ট্রাস্ট তৈরির দায় সরকারের। আর 4, মসজিদ বানানোর জন্য বাইরে 5 একর জমি দেওয়া হবে অযোধ্যাতে। সঙ্গে সঙ্গে ট্রাস্ট তৈরি হলো, তাতে সংঘ পরিবারের লোকজনরাই থাকলেন না, এমনটা কেউ বলার চেষ্টা করছেন কেউ কেউ যে সুপ্রিম কোর্ট ট্রাস্ট তৈরি করে দিয়েছে। না, সুপ্রিম কোর্ট ট্রাস্ট তৈরি করে দেয়নি, তারা ট্রাস্ট তৈরি করার নির্দেশ দিয়েছে। ট্রাস্ট তৈরি করেছে সরকার, আর সেখানে প্রত্যেকে সংঘ পরিবারের। হ্যাঁ, সেই সময় থেকে এক লোভ আর লুটের দুনিয়া তৈরি হতেই থেকেছে। লোভ বেড়েছে, লুটও বেড়েছে। প্রথমে যা হলো তা হচ্ছে জমি ঘোটালা, জমি কেলেঙ্কারি। ওই ট্রাস্টের লোকজন, স্থানীয় বিজেপি নেতারা ট্রাস্টের নামে জমি কিনবেন বলে সিদ্ধান্ত হয়েছে। অনেকটা জমি আছে, তারও বাইরে জমি দরকার অনেকখানি, কারণ আদালতের নির্ধারিত জমির বাইরে জমির দরকার ছিল। তো অযোধ্যা বাগ বিজেসি এলাকায়, বাগ বিজেসি একটা এলাকা, ওখানকার 1208 হেক্টরের একটা জমি সুলতান আনসারি এবং রবি মোহন তিওয়ারি নামের 2জন খদ্দের একসঙ্গে হরিশ পাঠক আর কুসুম পাঠকের কাছ থেকে 2 কোটি টাকায় কিনলেন। কিনতেই পারেন, একজন মুসলমান কিনছেন, একজন হিন্দু কিনছেন, দুজনে মিলে কিনছেন। তখনও এই জমি জিহাদ, ল্যান্ড জিহাদ ইত্যাদি কথাবার্তা হয়নি। কিনছেন 2 কোটি টাকায়, কেনা হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেল। সাক্ষী থাকলেন কে কে? বিজেপির নেতা অনিল মিশ্রা, ঋষিকেশ উপাধ্যায়। আর ঠিক তার 5 থেকে 10 মিনিটের মধ্যে রাম মন্দির ট্রাস্ট সেই জমিটাই 18.5 কোটি টাকাতে কিনে নিলেন। দুজনের কাছ থেকে কিনলো কে? একজন মুসলমান, একজন হিন্দু। তারা কিনলো কত টাকায়? 2 কোটি টাকায়। 5 থেকে 10 মিনিটের মধ্যে রেজিস্ট্রেড সেই জমিটা আবার বিক্রি হলো। কাকে বিক্রি করা হলো? এবারে রাম মন্দির ট্রাস্ট সেই জমিটা কিনছে কত টাকায়? 18.5 কোটি টাকায়। অর্থাৎ মাত্র কয়েক মিনিটের মধ্যে গিলি গিলি হোকাস ফোকাস জমির দাম প্রায় 9 গুণ বেড়ে গেল। এবং খেয়াল করুন, কোনো ল্যান্ড জেহাদের কথা হলো না, যদিও একজন ক্রেতা মুসলমান, বিক্রেতা হিন্দু।
তারপরে রাম মন্দির ট্রাস্ট কিনছে না, কোনো ল্যান্ড জিহাদির কথা হয়নি। 10 মিনিটের মধ্যে এই দুজন লাভ করলেন 16.5 কোটি টাকা। কিন্তু এই টাকা কি ওই দুজন খেয়েছে? না, সেসব খুব সুচারুভাবে বিলি বন্দোবস্ত হয়েছে। এরকম একটা নয়, অজস্র ঘটেছে। মহন্ত মুরলী দাসের কাছ থেকে 3 কোটি টাকার জমি 24 কোটিতে কিনেছে। আলোক বানসালের কাছ থেকে 9 কোটি টাকার জমি 55.5 কোটি টাকায় এই ট্রাস্ট কিনেছে। মানে একটাতে 21 কোটি, অন্যটাতে 45 কোটির বেশি লাভ কামিয়েছে ট্রাস্টের লোকজন। কিন্তু এসব অভিযোগে কান দেওয়া হয়নি, এনারা জেলে যাননি, রাম মন্দির তৈরি হয়েছে। এবং আমরা জানি সাধারণ মানুষের মধ্যে কি পরিমাণ আবেগ আছে এই রামলালার মন্দির নিয়ে। সেই আবেগের ফসল হলো উপচে পড়া দান পেটি, নগদ টাকা, হুন্ডি, সোনা গয়না, সোনা রূপোর কয়েন নিয়ে গেছেন মানুষ রামলালার দর্শনে। আর সেসব সেই প্রথম দিন থেকে চুরি হয়েছে। ট্রাস্টে যারা আছেন তাদের যোগসাজশ ছাড়া এ ধরনের চুরি সম্ভব নয়। রাম মন্দিরের দান বাক্স থেকে ভক্তদের দেওয়া প্রায় 7 থেকে 7.5 কোটি টাকা গায়েব হয়েছে 80 বার, যেটুকু দেখা যাচ্ছে সিসিটিভিতে। বাকি একটা সময়ে দেখা যাচ্ছে যে নির্ধারিত একটা সময় সিসিটিভি বন্ধ, অর্থাৎ সেই সময় কি হয়েছে জানা যাচ্ছে না। 80টা সিসিটিভির ফুটেজ আছে যেখানে তারা টাকা তুলে নিয়ে যাচ্ছে। কেলেঙ্কারি পরিমাণ কত? খালি টাকা নিয়ে যাওয়ার কেলেঙ্কারি পরিমাণ 200 কোটি টাকা। আমি গয়না বা অন্য কয়েন বা সোনার বার ইত্যাদি যে তছরূপ হয়েছে তার হিসেব এখনো হয়নি। কিন্তু এই চুরির জন্য আপাতত কিছু তলার সারির কিছু লোকজনকে চিহ্নিত করা হয়েছে। সেই ছকে অন্যতম মূল অভিযুক্ত কে না, তিন্নু যাদব, যিনি আগে অটো চালাতেন ওই অযোধ্যা এলাকায়। এখন তিনি এক বড় নটবর। অযোধ্যা ও লখনৌতে প্রায় 50 কোটি টাকার সম্পত্তি, 70টা রুমের একটা হোটেল আছে, রেস্তোরাঁ আছে এবং ফরচুনার গাড়িতে তিনি ঘোরাফেরা করেন। গ্রেপ্তার হয়েছেন, কিন্তু কোনো জনরোষ দেখা যায়নি, মানে কেউ ডিম ছোড়েনি আর কি। অন্য 2 কর্মচারী অনুকল্প মিশ্র এবং লবকুশ মিশ্র, লবকুশ, হ্যাঁ, বাবা মার সম্পত্তি জেড়ে দিচ্ছে লবকুশ। অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্রদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা আর প্রায় 1.5 কোটি টাকার জমি কেনার হদিশ পাওয়া গেছে। মজার কথা হলো প্রায় দিন 15-18 আগে থেকে হুইসেল বাজছে, স্থানীয় পত্রিকাতে লেখা শুরু হয়েছে। এফআইআর হলো মাত্র গত পরশু, আর সেটাতেও ঠিক কত চুরি হয়েছে, কারা কারা জড়িত সেসবের উল্লেখ নেই। মানে এফআইআর ঘন্টা 7-8 পরে নয়, 16 দিন পরে করা হলো। কিন্তু আরো মজার কথা হলো এফআইআর করার আগেই নাকি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্ত করে গেছে, পিএমও অফিসে তার রিপোর্ট গেছে। কিন্তু এসআইটি কি সরাসরি পিএমওতে রিপোর্ট দিতে পারে, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এদিকে এসআইটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতে অযোধ্যা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 306 চাকরিজীবী দ্বারা চুরি, মানে চাকরি যারা করে তারাই চুরি করেছে, অর্থাৎ তারা মেনে নিচ্ছেন ভেতর থেকে চুরিটা হয়েছে। 316 মানে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, 317 চোরাই মাল লুকিয়ে রাখা, 61 অপরাধমূলক ষড়যন্ত্র, এই সমস্ত ধারায় 8 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই বললাম লবকুশ মিশ্র, অনুকল্প মিশ্র, অবিনাশ শুক্লা, মনীষ যাদব, রামশঙ্কর যাদব, ওই যিনি ওই তিন্নু যাদব আর কি, এদের সমেত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু স্থানীয় মানুষজন বলছেন এরা তো বড়ে, এরা তো ছোট ব্যাপার, ছোট ছোট সমস্ত খেলোয়াড়। একটা মন্দির যেখানে টাকা জমা পড়ে, সোনা গয়না জমা পড়ে, যেখানে রোজ একটা নির্দিষ্ট সময়ে সিসিটিভি বন্ধ করে দিয়ে সেখান থেকে এই সমস্ত সরানো হয়েছে, সেগুলো কি এই ছোটখাটো লোকজনদের পক্ষে করা সম্ভব? ভূষুণ্ডির কাকের কথা জানেন? সেই ত্রিকালজ্ঞ মুনি যিনি কালের খবর, 3 কালের খবর আগেভাগেই রাখতেন বলে তার জায়গা রামের ঠিক পাশে, সেই ভূষুণ্ডির কাকের রূপোর মূর্তিগুলো গায়েব। কারবার বুঝুন। বহু চেষ্টা চলেছে এই ডাকাতির খবরকে চেপে দেবার, তবুও তা বাইরে এলো। কেন এলো? বাইরে এলো কারণ চুরির মালের ভাগ বাটোয়ারাতে সমস্যা দেখা দিয়েছিল। তাই এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর সম্পর্কে যা খবর সব দিয়ে দিয়েছে এবং একেবারে হাতে নাতে ধরা পড়ে যাবার জন্যই নৈতিক দায় নিয়ে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় তিনি পদত্যাগ করেছেন। এবার অনেকের ধারণা যে আরো অনেক বড় চুরির খবর বাইরে আনবেন চম্পত রায় গোষ্ঠীর লোকজনেরা, মানে আরো বড় চুরি হয়েছে বলে মনে করছেন অনেকে। যে রামলালার মন্দির নাকি দেশের শ্রেষ্ঠ পুণ্যতীর্থ, যে রাম জন্মভূমির মন্দির আন্দোলনে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে,
আর এক জমি ঘোটালার পরে সেই অযোধ্যা আসন 2024-এ বিজেপি হেরেছে। এমনি এমনি নয়, সারা অযোধ্যা জেনে গিয়েছিল বিজেপির সংঘ পরিবারের কিছু মানুষ কিভাবে জমি বেচা হাঙর হয়ে গেছিল। না, তারা শাস্তি পায়নি, কিন্তু সেই অযোধ্যার মতো আসনে সমাজবাদী দলের একজনের কাছে হেরে গিয়েছে বিজেপি। সেই অযোধ্যায় এখন সরগরম, রামলালার গয়না লুট হয়ে গেছে। বিজেপি বলছে রাজনীতি হচ্ছে। গোটা রাম মন্দির আন্দোলন তো রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক দল তারা সিদ্ধান্ত নিয়ে আন্দোলন শুরু করেছিলেন। আজকে সেই রাম মন্দিরে যদি লুট হয়, সেটা নিয়ে কথা বললে রাজনৈতিক আন্দোলন হয়ে যাচ্ছে। রামলালার দানপেটি লুট হয়ে গেছে। সারা দেশ জুড়ে এই আরএসএস বিজেপি বলেছিল, जो राम को लाए हैं उन्हें आप सत्ता में लाओ, বলেছিল 2024-এ, যারা রামকে এনেছে তাদের ক্ষমতায় আনুন। আজ সেই রামলালার অঙ্গবস্ত্র নিয়ে টানাটানি। সব থেকে বড় কথা হলো, একবার ভাবুন এরা কত বড় অবিশ্বাসী, কতটা অধার্মিক। ভগবানের দান বাক্স থেকে টাকা পয়সা গয়নাগাটি চুরি করতেও এদের হাত কাঁপে না। হ্যাঁ, ধর্ম এইভাবে কাজ করে। ধর্মের গভীরতম বিশ্বাস সেই সব প্রায় অভুক্ত দরিদ্রতম মানুষের মধ্যেই সব থেকে বেশি। তারাই ভগবানের ওপরে এক অটুট আস্থা নিয়ে বাঁচেন। যদি ভগবান তাদের কথা একটু শোনেন, যদি সামান্য হলেও দিন পাল্টায়, এই 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 চিন্তায়, এই আশ্বাসে। কিন্তু এই অর্থলোলুপ শকুনের দল, গেরুয়া বস্ত্র পরা চোর ডাকাতেরা রামের নামকে তাদের ব্যবসা, ক্ষমতা, প্রতিপত্তি বাড়ানোর জন্য ব্যবহার করে। এরাই দানপেটি থেকে টাকা ঝেড়ে দেয়, ভূষুণ্ডির কাককেও বাদ দেয় না। সমস্যাটা এখানে। পুরাণের আখ্যান বলছে, রাবণের মৃত্যুর পরে পার্বতী শিবকে প্রশ্ন করেছিলেন, রাবণের কোন দোষের জন্য রাবণের এমন এক অপমানজনক হার আর মৃত্যু হলো? চিতাও নিভছে না। সে তো তোমার অত বড় ভক্ত ছিল, রাবণ তো শিব ভক্ত ছিল। তাহলে তুমি তার এত বড় একটা অপমানজনক মৃত্যু কেন করলে? তার মৃত্যু কি এক নারী অপহরণের জন্য হলো? সেটাই কি কারণ? তার দম্ভের জন্য হলো? তার অত্যাচারী শাসকের অবিবেচনার জন্য হলো? শিব বলেছিলেন না, সেসবের কারণে একটা মৃত্যুই যথেষ্ট ছিল। একবার মৃত্যু হতো, সে মারা যেত, আবার আসতো ফিরে। এরকম এক অসম্মানজনক পরিসমাপ্তির প্রয়োজন ছিল না। রাবণের সব থেকে বড় অপরাধ হলো, সে এক মুনির, এক সন্ন্যাসীর বেশ ধরে সীতাকে অপহরণ করেছিল। সেদিন থেকে ঘরে থাকা যে কোনো নারী জগতের সাধু সন্ন্যাসীর ওপরে আস্থা হারিয়েছে। কোনো সাধু ভিক্ষার জন্য তার দরজায় এলে সে ভেবেছে এ ডাকাত নয় তো, এ রাবণ নয় তো। ভালো মানুষের ওপরে অবিশ্বাস জন্মানোর কাজটা করেছে রাবণ, আর তাই তার এই অপমানজনক মৃত্যু। আজ অযোধ্যার দিকে তাকান, বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির নিয়ে সারা বিশ্বে সব থেকে বড় খবর হলো, সেই মন্দিরের ট্রাস্টিরা, ওছিরা, মানে যাদের ওপরে দায়িত্ব দেওয়া আছে, তাদের যোগ সাজসে লুট হচ্ছে রাম মন্দির। গজনীর সুলতান মাহমুদ ছিলেন বিধর্মী, সোনাদানার জন্য লুট করেছিলেন সোমনাথ মন্দির। আজ রামলালার মন্দিরের ওছি পরিষদের যোগ সাজসে লুট হচ্ছে। লুট করছে ওই পুরোহিত, ওই ট্রাস্ট বোর্ডের, যারা ট্রাস্টি বোর্ডে আছে, আর তারা প্রত্যেকে সংঘ পরিবারের লোক। হ্যাঁ, লুট হয়ে যাচ্ছে রামলালার মন্দির। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।